বিসমিল্লাহির রহমানির রহিম। চিরকা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ হতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিবে। এই পাঠ শেষে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বর্ণনা করতে পারবো, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো ব্যাখ্যা করতে পারবো। তো শুরুতেই আমরা আজকের পাঠে পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে মৌলের যে সকল ধর্ম উহার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, বাড়তে থাকে অথবা কমতে থাকে, এরকম পর্যায়ক্রমে পরিবর্তিত হয় একটি নির্দিষ্ট সংখ্যা ব্যবধানে পর পুনরাবৃত্তি করতে। আবার আগের পর্যায়ে আসলে মৌলের কি হয়, ওই ধর্মটা চেঞ্জ হয়ে যায়, এরকম আর কি। এই পুনরাবৃত্তি ঘটে, তাকেই পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। তাহলে আবার বলতেছি, মৌসুমের যে সকল ভৌত ধর্ম অথবা রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। যেমন ধরো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর যে আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা ইত্যাদি হলো পর্যায়বৃত্ত ধর্ম। একই মৌলের একই গ্রুপে কি ধরনের পরিবর্তন হবে, পর্যায়ের বেলায় কি ধরনের পরিবর্তন হবে, আমরা এই পর্যায়বৃত্ত ধর্মের আলোকে সহজে পর্যায় সারণীটা আয়ত্ত করতে পারি। পর্যায় সারণী তো অনেক মৌলগুলো সহজে ধর্মগুলো একই সাথে সাজানো হয়েছে, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এটা অনেক উপকারিতা আছে। তো শুরুতে বলি, পারমাণবিক যেটা ব্যাসার্ধ, সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রন কক্ষের যে দূরত্বটা আছে সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রন আছে সে পর্যন্ত দূরত্ব হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধের উপর ভিত্তি করে আমাদের যে পরবর্তী যে ইয়েটা আছে, আয়নীকরণ শক্তি, তো ইলেকট্রন আসক্তি, সবকিছু আমরা বুঝতে পারবো। একই গ্রুপের বেলায় তোমরা তো জানো, উপর থেকে নিচে গেলে পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, কারণ সর্ববহিস্থ শক্তি স্তরে একটি করে শেলের মান বাড়তে থাকে এই কারণে। আর একই পর্যায়ের বেলায় বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এর ব্যাখ্যা আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে, সোডিয়াম তো 11, তাই না? দ্বিতীয় যেটা প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয়তে 8টি, তার মানে 10টি, আর তৃতীয় শক্তি স্তরে যেটা একটা ইলেকট্রন, এবং সেটাই কি করছে, অপসারণ করতে চেষ্টা করতেছে, এবং এক্ষেত্রে একটা শক্তির প্রয়োজন। তার মানে এটা হচ্ছে আমার কি, আয়নীকরণ শক্তি। তো শিক্ষার্থীরা, এবার সংজ্ঞাটা আমরা চলে আসি। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ স্তর থেকে একটি করে মোট এক মোল ইলেকট্রনকে অসীম দূরত্বে অপসারণ করে এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। সেক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে ইলেকট্রন অপসারণ, তাই না, অসীম দূরত্বে। তো এক্ষেত্রে
আয়নীকরণ শক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। এর আগে আমরা এক্সাম্পলটা দেখে নেই। সোডিয়াম যে ইলেকট্রনটা অপসারণ করলো, আয়নীকরণ বিভব এক্ষেত্রে U1 এর মান 500 কিলোজুল পার মোল। আর পটাশিয়ামের বেলায় পটাশিয়াম ধনাত্মক আয়ন, একক ধনাত্মক আয়নে পরিণত হলো, এক্ষেত্রে E1 এর মান হচ্ছে 418 কিলোজুল পার মোল। আয়নীকরণ শক্তিকে আইপি দিয়ে প্রকাশ করা হয়, পটেনশিয়াল যেটা, এবং এর একক হচ্ছে কিলো জুল। আবার বলি, গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক গ্যাসীয় এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বা বিভব বলে। যদি প্রথম একটা ইলেকট্রন অপসারণ করে সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। এরপর ওই ধনাত্মক আয়ন থেকে যদি আরেকটি ইলেকট্রন অপসারণ করে দ্বি ধনাত্মক এক মোল দ্বি চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়নে পরিণত করে, তখন হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। E1 E2 দিয়ে প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছি। এরপর পরবর্তী স্লাইডে দেখো, আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম আসলে আমি পর্যায়ের বেলা ব্যাখ্যা করব, গ্রুপের বেলায় দুই ব্যাখ্যা করব। বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায়ের কথা ব্যাখ্যা করবা, আর উপর থেকে নিচে যেটা একই গ্রুপে সেটা আমরা একই শ্রেণীতে বলি, এটা আমাদের পর্যায়বৃত্ত ধর্ম, এভাবে ব্যাখ্যা করতে হয়। তো এক্ষেত্রে গ্রুপ 1 এর মূল হচ্ছে ক্ষার ধাতু, আর গ্রুপ 2 যেটা সেটা হচ্ছে মৃৎক্ষার। গ্রুপ 1 এ যারা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সেটা আমরা মুখস্থ করেছিলাম কি দিয়ে? লিনাকে রুবি শেষে ফেলেছি। আর বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, যেটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এবার দেখো, একই গ্রুপের মোলসমূহ যদি পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের শেলের সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায়, এটা তো জানো। দ্বিতীয় থেকে তৃতীয় এভাবে শেলের সংখ্যা বাড়ছে, এবং পরমাণুর আকার তখন কি হবে? বাড়বে। সর্ববহিষ্ঠ স্তর ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরবর্তী হবে, মানে নিউক্লিয়াস থেকে বহিষ্ঠ স্তর ইলেকট্রনের কি হচ্ছে? দূরত্বটা তখন বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয়াস ও যোজ্যতা স্তরে ইলেকট্রনের আকর্ষণ তখন কি হবে? দূরে গেলে মানুষের কি হয়? সম্পর্ক একটু দূরে চলে যায়, তার মানে আকর্ষণটা একটু হ্রাস পায়। তাই কি হচ্ছে? আয়নীকরণ শক্তিটা কমে যাচ্ছে। আমরা একই গ্রুপে এভাবে ব্যাখ্যা করব। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের গ্রুপ 1 এর মধ্যে লিথিয়ামের আয়নীকরণ শক্তিটা সবচাইতে বেশি হবে, তার মানে হচ্ছে ফ্রান্সিয়ামের সবচাইতে কম হবে। আর একই পর্যায়ের বেলায় বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন শক্তি স্তর সংখ্যা বাড়ে না। তার মানে কি হয়? নিউক্লিয়াস থেকে বহিষ্ঠ স্তরে ইলেকট্রন দূরত্ব কমে যায়, পরমাণুর আকার তখন হ্রাস পায়। তার মানে এদের মধ্যে খুব আকর্ষণ শক্তি আছে। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বৃদ্ধির কারণে ইলেকট্রনটা কি করে? দৃঢ়ভাবে আকৃষ্ট হয়। বহিষ্ঠ স্তরে যায় যে সমস্ত ইলেকট্রন আছে, তো ওই অবস্থায় তারা কি চাবে ইলেকট্রন ত্যাগ করতে? না। সেক্ষেত্রে ইলেকট্রন অপসারণ করতে অধিক শক্তি প্রয়োজন, তার মানে কি হচ্ছে? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই আলোকে আমরা কি পর্যায়বৃত্ত ধর্মগুলো ব্যাখ্যা করতে পারি। তারপর আমরা এক্সাম্পল দিতে পারি, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ক্লোরিন 9। এভাবে এই এক্সাম্পল গুলো আমরা পরবর্তী স্লাইডে ব্যাখ্যা করব। তো শিক্ষার্থীরা দেখো,
পরবর্তী স্লাইডে দেখো হাইড্রোজেন, এরপর আসছে কি লিথিয়াম, শেলের সংখ্যা বাড়লো তাই না। সোডিয়াম, শেলের সংখ্যা আর একটু বড় হলো। পটাশিয়াম, তার মানে বহিষ্ঠ যে ইলেকট্রন তার থেকে কি হচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে নিউক্লিয়াস থেকে, এর আকর্ষণ শক্তিটা, তার মানে কি হচ্ছে নিজস্ব আকর্ষণ শক্তিটা কমে যাচ্ছে। তো এই কারণে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনটা সহজে কি করতে পারবো আমরা অপসারণ করতে পারবো। এই বহিষ্ঠ স্তরের ইলেকট্রন অপসারণ করতে যে অসীম শক্তির গ্যাসীয় অবস্থায় এক মোল একক ধনাত্মক চার্জ আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন সেটাই তো আমাদের কি আয়নীকরণ শক্তি। তো এক্ষেত্রে আমি গ্রেটার দেন চিহ্ন দিয়ে দেখালাম যে হাইড্রোজেন ইজ গ্রেটার দেন লিথিয়াম, ইজ গ্রেটার দেন সোডিয়াম, ইজ গ্রেটার দেন পটাশিয়াম, ইজ গ্রেটার দেন রোবিডিয়াম, ইজ গ্রেটার দেন সিজিয়াম, ইজ গ্রেটার দেন ফ্রান্সিয়াম। এই কথাগুলোই এখন আমি পরবর্তী স্লাইডে তোমাদের জন্য উপস্থাপন করলাম। দেখো একই পর্যায়ে, কোথায় একই পর্যায়ের বেলায় বাম থেকে ডানে গেলে মোলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের সংখ্যাও বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন ধারণ করার জন্য নতুন কোনো শেল অ্যাড হয় না, যোগ হয় না। অপরদিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে এদের মধ্যে নিউক্লিয়াসের কি চার্জের ধনাত্মক চার্জ পজিটিভ যেটা সেই চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যা। ফলে বহিস্থ শেলে যে ধনাত্মক, খেয়াল করো বহিস্থ শক্তি স্তরের উপর যে নিউক্লিয়াসের আকর্ষণটা তখন কি হবে বৃদ্ধি পাবে, এতে পরমাণুর আকার হ্রাস পাবে। বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পাবে, এটা খেয়াল করতে হবে এবং মনোযোগ দিয়ে বুঝতে পারলে আমরা প্রশ্নটা সহজ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা পর্যায়বৃত্ত ধর্মটা ব্যাখ্যা করতে পারবো, সুবিধা হবে খুব ক্লিয়ারলি। এক্ষেত্রে বহিস্থ থেকে ইলেকট্রন অপসারণ করতে কি লাগবে, আকর্ষণ বেশি, আকার হ্রাস, তার মানে অধিক শক্তি, ম্যাক্সিমাম শক্তির প্রয়োজন হবে। হ্যাঁ, এই কারণে পর্যায় সারণীতে আমরা একই পর্যায়ের বেলা বলতে পারি বাম দিক থেকে ডানে গেলে মোল সমূহের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। একই পর্যায়ের বেলায় তোমরা খেয়াল করো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এবং আয়নীকরণ শক্তিগুলো আমরা লিথিয়াম, বেরিলিয়াম যে আছে এদের শেলের মাধ্যমে দেখানো হলো। একই শেলে ইলেকট্রন কি হচ্ছে একটি একটি করে বাড়তেছে, এর ফলে ইলেকট্রন অপসারণ করা অধিক শক্তির প্রয়োজন, তার মানে ব্যাসার্ধ হ্রাস মানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে একই পর্যায়ের বেলায়। তো আমরা এই উদাহরণটা বিভিন্ন মান আছে এগুলো আমরা বাসায় শিখবো। লিথিয়ামের বেলায় 520 কিলোজুল পার মোল, বেরিলিয়ামের জন্য 900, বোরন 800, কার্বন 1086, নাইট্রোজেন 1403, অক্সিজেন 1314, ফ্লোরিন 1680, নিয়ন 2080। এই মানগুলো আমাদের জানতে হবে। তবে তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এখানে তীর চিহ্ন দেওয়া আছে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। প্রশ্ন হচ্ছে বেরিলিয়ামের চাইতে বোরনের আয়নীকরণ শক্তি অধিক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বেরিলিয়াম একটা ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছে, বেরিলিয়ামের আয়নীকরণ বিভবের মান বোরন অপেক্ষা বেশি। ঠিক তদ্রূপ নাইট্রোজেনের আয়নীকরণ বিভব, প্রথম আয়নীকরণ বিভবের মান অক্সিজেন অপেক্ষা বেশি।
এর ব্যাখ্যা আমাদের আলাদা আলাদা প্রশ্ন আসে, আমরা ইলেকট্রন বিন্যাসের আলোকে এগুলো আমরা ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বেরিলিয়াম ও বোরনের মধ্যে আমরা যদি প্রশ্ন অ্যান্সার করতে যাই, সেক্ষেত্রে তোমাকে ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। এখানে নিয়ে আসলাম বেরিলিয়াম 4, তার মানে হচ্ছে 1s2 2s2, বোরন 5 1s2 2s2 2p1। তো এক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর বহিস্থ স্তর থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে কি বানাবো, এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে আমাদের যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে ওই মৌলের আয়নীকরণ শক্তি। তো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি জোড় অবস্থায় আছে, যুগ্ম অবস্থায় বহিস্থ স্তরের ইলেকট্রন গুলো আছে এবং এরা সুস্থিতিশীল, এবং এক্ষেত্রে ইলেকট্রন অপসারণ করতে কি লাগতে পারে, অধিক শক্তির প্রয়োজন হতে পারে। কিন্তু বোরন যেখানে 2p অরবিটাল 2px, এখানে 3টা p অরবিটাল থাকার কথা ছিল, 2p 2px 2py 2pz। তো এক্ষেত্রে p অরবিটাল শক্তি সমান হলো একটি মাত্র বিজোড় ইলেকট্রন থাকার কারণে সহজে কি করতে পারবে, অপসারণ করতে পারবে। সেক্ষেত্রে তার তুলনায় বেরিলিয়ামের তুলনায় কম শক্তি লাগবে। এই ইলেকট্রন বিন্যাসের আলোকে আমরা জিনিসটি বুঝতে পেরেছি যে বোরনের বহিস্থ স্তরে একটি বিজোড় ইলেকট্রন থাকে বলে এর ইলেকট্রন অপসারণ করা সহজ, এতে কম শক্তির প্রয়োজন হয়, তাই বোরনের আয়নীকরণ শক্তি নিম্ন। বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী নাইট্রোজেন এবং অক্সিজেনের জন্য কি ধরনের অবস্থা থাকার কথা। অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল আয়নীকরণ শক্তি, নাইট্রোজেনের কম হওয়ার কথা ছিল, কিন্তু এটাও একটা ব্যতিক্রমধর্মী একটা ঘটনা। নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি, নাইট্রোজেন 7 1s2 2s2 2p3, আর অক্সিজেন 8 1s2 2s2 2p4। আমরা জানি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে p অরবিটাল px py pz অর্ধপূর্ণ অবস্থায় বিজোড় অবস্থায় আছে, এবং ইলেকট্রন ম্যাগ সুষমভাবে বিন্যস্ত থাকতে পারে, তাই না? তার মানে হচ্ছে p3 হওয়ার কারণে, এটা তোমরা মিলবতে দেখে নিবে। তো এক্ষেত্রে p উপস্তরের 3টি অরবিটালেই বিজোড় ইলেকট্রন এবং ঘূর্ণনের দিকেও একই, স্পিনটাও হবে একই। এই ধরনের ইলেকট্রনীয় কাঠামো সুস্থিত, তাই বহিস্থ স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে অধিক শক্তির প্রয়োজন হবে। কিন্তু অপরদিকে আমি যদি অক্সিজেন দিকে তাকাই, কি হবে, এর সর্ববহিস্থ স্তরে যেটা আছে সেটাতে তোমার অক্সিজেনের 2px অরবিটালে একটি ইলেকট্রন অপসারণ করলে p স্তর অর্ধপূর্ণ হবে। p স্তর 2px অরবিটালে ইলেকট্রন অপসারণ করলে 2px 2py 2pz, তার মানে 1s2 2s2 2px2 2py 1 2pz1, y আর z এ একটা করে অযুগ্ম ইলেকট্রন অবস্থা থাকবে। আর এক্ষেত্রে 2px অরবিটালের একটি ইলেকট্রন অপসারণ করলে p স্তর কি হবে, অর্ধপূর্ণ হবে, তার মানে তিনজনের সমান অবস্থায় আসতে পারবে। তার মানে এখানে বহিস্থ স্তর থেকে অপেক্ষাকৃত ইজিলি আমরা কি করতে পারি, ইলেকট্রন অপসারণ করতে পারি। এই কারণে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি। আশা করি অ্যান্সারটি তোমরা লিখতে পারবে। তো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এটা আমরা একই পর্যায়ের বেলা বললাম। এবার আমরা একই গ্রুপের বেলা, একই শ্রেণীর বেলায়
আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে মোল সময়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, যে কথাটা আমরা আগেই বলেছি। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, সেটাও বলবো। ইলেকট্রন ধারণ করার জন্য নতুন করে শেল যোগ হয়, ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্ব কি হয়, দূরত্বটা অনেক বেড়ে যায়, ক্রমশ বাড়তে থাকে। তার মানে দূরত্ব যদি বেড়ে যায় তাহলে তার প্রতি কি মায়া অনেকটা কি, তার কথা খুবই কম মনে হয়, তাই না? এরকম তো সম্পর্ক। অনেকদিন পড়ালেখা না করলে কি হয়, বইয়ের প্রতি আকর্ষণ কমে যায়, পড়ালেখা করতে ভালো লাগে না, এরকমই তো। এই জন্য প্রতিদিন আমাদের কি করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। এতে কি করে দূরত্ব বৃদ্ধি পেলে বহিস্থ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণটা হ্রাস পাবে, মানে কমে যাবে। ফলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। ওই বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়, আমরা ব্যাসার্ধ দিয়ে যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের সব জিনিসটা আমরা সহজেই উপস্থাপন করতে পারবো। বহিস্থ স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন, কারণ নিউক্লিয়াস আর ওই বহিস্থ ইলেকট্রন একটু দূরত্বটা বেশি হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। এই কারণে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। আশা করি তোমরা উত্তরটা দিয়ে বুঝতে পেরেছো। একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে মোল সমূহের আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এভাবে আমাদের সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে হবে। পর্যায়বৃত্ত ধর্ম আসলে ব্যাখ্যা করতে হবে গ্রুপের বেলায় এবং পর্যায়ের বেলায়। এবার আমরা ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি কি দেখাও যে ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি সর্ববস্তু স্তরে একটি করে মোল এক মোল ইলেকট্রন যোগ করে কি হবে, এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তো এক্ষেত্রে ইলেকট্রন যুক্ত হবে, অ্যাড হবে। তবে এক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর যোজ্যতা স্তরে সর্বশেষ শক্তি স্তরে হবে ইলেকট্রন সংযোগের ফলে কি হবে, এক মোল ঋণাত্মক চার্জ যুক্ত আয়ন সৃষ্টি হবে এবং সেক্ষেত্রে যে শক্তিটা নির্গত হবে সেটাই আমাদের ইলেকট্রন আসক্তি, মানে ওটা অপোজিট আয়নীকরণ শক্তির অপোজিটই ইলেকট্রন আসক্তি। এক্ষেত্রে এখানে এক্সাম্পল হচ্ছে ক্লোরিন। এক মোল ইলেকট্রন গৃহীত হয়ে ফ্লোরাইড আয়ন তৈরি হলো, ক্লোরিন থেকে হলো ক্লোরাইড আয়ন Cl মাইনাস। এক্ষেত্রে এই ইলেকট্রন অ্যাফিনিটির মান দেওয়া আছে -346, 361 মানগুলো দেওয়া আছে এবং এটাও একটি পর্যায়বৃত্ত ধর্ম, একে ইএ দিয়ে প্রকাশ করা হয়। ইলেকট্রন আসক্তি আমাদের বাম দিক থেকে ডান দিকে গেলে একই পর্যায়ের বেলায় পর্যায় সারণীতে বৃদ্ধি পায়, আর একই শ্রেণীতে আসলে ঠিক আগের মতোই উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমতে থাকে। সে আগের মতো আমরা অ্যান্সার করতে গেলে সেই ব্যাসার্ধের কথা, ইলেকট্রনের সংখ্যার কথা তুলে ধরতে হবে। তাহলে আমরা বলতে পারি কিভাবে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মোল সমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন ধারণ করার জন্য নতুন কোনো শক্তি স্তর অ্যাড হয় না। তো এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। এতে পরমাণুর আকার কি হচ্ছে, হ্রাস পায়, কারণ হচ্ছে বহিস্থ শেলের উপর নিউক্লিয়াসের একটা আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে আগে যেটুকু রেডিয়াস ছিল সেটা কি হয়, কমে যাবে। এই অবস্থায় বহিস্থ ইলেকট্রন গ্রহণ করা তার পক্ষে কি সহজ। বহিস্থ ইলেকট্রন গ্রহণ করলে তাকে কি করতে হবে, অধিক শক্তি নির্গত করতে হবে। এখানে এই ক্ষেত্রে এই শক্তিটা হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং এই শক্তিটা বৃদ্ধি পাচ্ছে।
পর্যায় সারণীতে একই পর্যায়ের বেলায় বাম থেকে ডানে গেলে মোল সমূহের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তো আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছো। তো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এক্ষেত্রে কার বেশি? ফ্লোরিনের চেয়ে ক্লোরিনে ইলেকট্রন আসক্তি বেশি কেন? এটা এখানে একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন হয়ে থাকে, তো সেটা আমরা সামনে ক্লাসে শিখতে পারবো। এবার আমরা চলে আসি একই শ্রেণীর বেলায়। একই শ্রেণীতে আগের মতোই বলবো, উপর থেকে নিচে গেলে মোল সমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায় এবং ইলেকট্রন ধারণ করার জন্য নতুন শক্তি স্তর যোগ হয়। এখানে কি বলতে হবে? নতুন শক্তি স্তর যোগ হয়। ঠিক আগের মতোই বলতে হবে, নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরের দূরত্বটা ক্রমশ বাড়তে থাকে। এতে বহিস্থ শক্তি স্তরের উপর কি হয়? নিউক্লিয়াসের আকর্ষণটা তখন কমে যায়। তার মানে পরমাণু আকার যদি বৃদ্ধি পায়, কিন্তু এর নিউক্লিয়াসের আকর্ষণটা হ্রাস পায়। এই অবস্থায় নিউক্লিয়াস থেকে অনেক দূরত্বে বহিস্থ স্তর থাকে, এই কারণে ইলেকট্রন যোগ করে একে ঋণাত্মক আয়নে পরিণত করতে কম অপেক্ষাকৃত কি লাগে? কম শক্তি নির্গত হয়। খেয়াল করো, ইলেকট্রন শক্তি তখন কি হবে? হ্রাস পাবে। আর এই কারণে একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে কি হচ্ছে? মোল সমূহের ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তবে ব্যতিক্রমধর্মী ফ্লোরিন, এর চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। নিয়ম মতো ক্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের জিনিসটা হবে উল্টো। এক্ষেত্রে মূল জিনিসটা হচ্ছে ফ্লোরিনের বহিস্থ স্তরে দ্বিতীয় শক্তি স্তর আছে, কিন্তু ক্লোরিনের বেলায় তৃতীয় শক্তি স্তর আছে এবং এক্ষেত্রে 7টি করে ইলেকট্রন আছে বহিস্থ স্তরে। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের আকার ক্ষুদ্র হওয়ায় ক্লোরিনের ক্ষেত্রে বহিস্থ স্তরে ইলেকট্রন ম্যাগের ঘনত্ব অপেক্ষাকৃত বেশি। কার বেলায়? ক্লোরিনের বেলায়। ফলে আগমনকারী যদি ইলেকট্রন আসতে চায়, তার মধ্যে কি হয়? একটা বিকর্ষণ সৃষ্টি হয়। এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা হ্রাস পায়। তাই ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের তুলনায় ফ্লোরিনের কম। কিন্তু আমাদের পর্যায়বৃত্তিক ধর্ম যেটা, সেটার আলোকে ব্যাখ্যা করতে গেলে এটা কিন্তু যে জিনিসটা ওই একটু ব্যতিক্রম ধর্মী পরিলক্ষিত হয়। তো এখানে এই প্রশ্নটা আমাদের আসে, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? ব্যাখ্যা করো। এবার দেখো, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যকার শেয়ারকৃত যে ইলেকট্রন যোগ আছে, সেটা কোন একটা পরমাণু দুজনের মধ্যে যার মধ্যে আকর্ষণ করার ক্ষমতা বেশি, সেটা নিয়ে গেলে ওই ক্ষমতাটা উক্ত পরমাণু তড়িৎ ঋণাত্মকতা। এখানে ক্ষমতার জোর, এখানে বুঝছো, বন্ধনের জোর ইলেকট্রন দুজনেই শেয়ার করছে, কিন্তু এই জোর ইলেকট্রন কে নিয়ে যাবে? যার ক্ষমতা বেশি আকর্ষণ করার। ইলেকট্রনকে ফ্লোরিন পরমাণু নিজের দিকে আকর্ষণ করছে, এখানে হাইড্রোজেন ক্লোরাইডে বন্ধন জোর ইলেকট্রন ক্লোরিনের দিকে বেশি টানছে, এই কারণে ফ্লোরিন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি। এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম। আগের মতো আমরা সবকিছু বলে বাম দিক থেকে ডান দিকে গেলে ওর অবস্থা কি হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। আর একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। প্রশ্ন হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা কি একটি পর্যায়বৃত্ত ধর্ম? এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মোল সমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন ধারণ করার জন্য নতুন কোনো শক্তি স্তর যোগ হয় না। অপরদিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির পরে নিউক্লিয়াসে কি বৃদ্ধি পাচ্ছে? ধনাত্মক চার্জের পরিমাণ। ফলে বহিস্থ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, বাম দিকে ডান দিকে ব্যাসার্ধটা কিন্তু কমে যায়। একই পর্যায়ের বেলায় পরমাণু
আকার হ্রাস পায়, এটা বৃদ্ধি হবে না, এটা হবে হ্রাস পায় একই পর্যায়ের। ফলে উক্ত পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হলে বন্ধনজোড় ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে শিক্ষার্থী তোমরা খেয়াল করবা, আগের মতোই আমরা বলবো যে পারমাণবিক আকার হ্রাস পেলে কি হবে, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর একই শ্রেণীতে গেলে উপর থেকে নিচে গেলে মল সমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। ইলেকট্রন ধারণ করার জন্য নতুন করে শক্তিস্তর যোগ হয়। শক্তিস্তর যোগ হওয়া মানে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, কিন্তু এখানে আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, তাহলে তোমরা একটু খেয়াল করে সংশোধন করে নিবে। নিউক্লিয়াস থেকে বস্তু শক্তিস্তরের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে, ফলে কি হবে, আগের মতো আমি বলবো যে নিউক্লিয়াসের আকর্ষণটা হ্রাস পায় বস্তু স্তরে, শক্তি স্তরে যে ইলেকট্রন আছে বস্তু লেভেলে, এতে উক্ত পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হলে বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা তখন কি হবে, কমে যাবে। তার মানে হচ্ছে একই শ্রেণীতে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় উপর থেকে নিচে গেলে। তো তোমাদের বাড়ির কাছে থাকবে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়, যে যা বললাম তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়, শুধু বাড়তি হলো ওই আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্যটা তোমরা শিখবে। তো সবাই ভালোভাবে পড়াশোনা করবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। এই বলে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।